আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি লাভ স্টোরি নিয়ে কথা বলবো। আসলে ভালোবাসা এমন একটা জিনিস যেটা কারো না কারো লাইফে একবার হলেও এসেছে। আর আমাকে যে আপনি দেখছেন আপনার লাইফেও নিশ্চয়ই একবার হলেও এসেছে। আজকে এমনই একটা লাভ স্টোরি নিয়ে কথা বলবো যেটা আমার আপনার মতো সাধারণ ভালোবাসা থেকে কিছুটা আলাদা। এটা যেন একটা মুভি না, প্রত্যেকটা ট্রু ভালোবাসা স্প্রেড করা মানুষের কাছে একটা ইমোশন। কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে এই মুভিটা আমাদের শেখায়। প্রযুক্তির এই যুগে আমরা পিওর ভালোবাসাকে হারিয়ে ফেলেছি। এই মুভিটা আমাদেরকে শেখাবে কিভাবে একটা মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা যায়। আসল ভালোবাসার মানে এই মুভিটা আপনাকে বুঝিয়ে দিবে। তার জন্য শেষ পর্যন্ত আপনাকে আমাদের সাথে থাকতে হবে। যদি আপনি লেটেস্ট আরো এরকম মুভির এক্সপ্লেনেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা আর বাড়াচ্ছি না, চলুন আজকের মুভিটি শুরু করা যাক। মধ্যরাতের অন্ধকার একটা রুমে চার্জে বসিয়ে রাখা একটা মোবাইল ফোনে একের পর এক মেসেজ আসছেই তো আসছে। আর এই মেসেজের আওয়াজেই ঘুম ভেঙে যায় আমাদের আজকের সিনেমার নায়ক সিদ্ধুর। তার গার্লফ্রেন্ড তার উপর অনেক রাগ করে আছে। তাকে কনভিন্স করার জন্য মেসেজের রিপ্লাইয়ের মধ্যে লেগে যায় সিদ্ধু। তার হাত থেকে যেন মোবাইল ফোনটা সরছেই না। এরপর সে ডেলিভারি দিতে আসলে সেটা রিসিভ করে, কিন্তু মেসেজের রিপ্লাই দিতে দিতে দৈনন্দিন কাজগুলোতেও তার কেমন যেন মনোযোগ নেই। শুধুমাত্র মোবাইলেই পড়ে থাকে সবসময়। কারোর সাথে কথা বলারও তার যেন সময় নেই। এভাবেই রাস্তায় হাঁটতে হাঁটতে একটা ড্রেনের মধ্যে এসে পড়তেই যাবে, তখন তার বান্ধবী বাগি তাকে টেনে ধরে। বাগি তার সাথে কথা বলতে চেষ্টা করছে, আর সে এখানে মোবাইলেই পড়ে আছে। অফিসে যাওয়ার পরে সে প্রেজেন্টেশন করবে নাকি তার গার্লফ্রেন্ড প্রীতির কল উঠাবে বুঝতেই পারছে না। বাগি তাকে জিজ্ঞাসা করে, এত কি তোর মোবাইলের সাথে? সিদ্ধু জানায় আজকে নাকি প্রীতির জন্মদিন, তার জন্য গিফট কিনেছে, কিন্তু এই বলেই তার গার্লফ্রেন্ড প্রীতিকে সে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়, সরি আজকে আমি আসতে পারবো না, আমাকে একটা কাজে বেঙ্গালুরু যেতে হচ্ছে। অর্থাৎ সে তাকে মিথ্যা কথা বলছে। আসলে ঠিক সময় মতো গিয়ে সে তাকে একটা সারপ্রাইজ দেবে, এইটাই তার প্ল্যান ছিল। এভাবেই রাতের বেলা সময় মতো সে প্রীতির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তার সাথে ফোনে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। প্রীতি তাকে বলছে, কোনো সমস্যা নেই, তোমার আজকে কাজ আছে তাই তুমি আজকে তোমার কাজ করো, অন্যদিন এসো। সিদ্ধু এগিয়ে যাচ্ছে, কিন্তু অবশেষে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই যে সারপ্রাইজ হয়ে যাবে এই বিষয়টা সে কখনো ভাবতে পারেনি। তার কাছে এটা যেন একদম অবিশ্বাস্য মনে হচ্ছিল। প্রীতি অন্য একটা ছেলের সাথে বসে আছে। এটা দেখে সে একদমই অবাক হয়ে গিয়েছিল। মুখের উপর তার গিফটগুলো ছুঁড়ে মেরে বাইরে বেরিয়ে যায়। এরপর সে মাতাল অবস্থায় রাস্তার সাইডে পড়ে গিয়েছিল। তখন তার হাতে একটা ডায়েরি সামনে পড়ে এবং সে ডায়েরিটা নিয়ে নেয়। পরবর্তীতে বাগি তার বাসায় এসে ঘরের এরকম উল্টাপাল্টা অবস্থা দেখে প্রথমে তাকে ওয়াশরুমে পাঠায়। তারপর ঘরটাকে কোনো রকম গোছানোর চেষ্টা করছে আর তাকে রেডি করিয়ে অফিসে নিয়ে যাচ্ছে। তখন রাস্তায় প্রীতিকে সেই ছেলেটার সাথে দেখতে পায় যার সাথে গতকাল রাতে সে নিজের বাসায় বসেছিল। এরপর সিদ্ধু অফিসে চলে যায়। যাওয়ার পর তার ল্যাপটপে প্রীতি এবং ওই ছেলেটার ছবি দেখে আরো রেগে গিয়েছিল। যখন তার অফিসের এক কলিগ তাকে টিটকারি মেরে কথা বলায় সে তাকে মারতে শুরু করে। এরপর বাগি তাকে শান্ত করে। এরপর সিদ্ধু তার স্কুটারের চাবি নিয়ে বেরিয়ে পড়ে আর প্রীতি যে ছেলের সাথে ঘুরছে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। আশেপাশে তার বন্ধু বান্ধব আসলে তাদের সাথে হাতাহাতি হয় সিদ্ধুর, কিন্তু ইতিমধ্যে পুলিশ চলে এসেছে, তাই তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আর কিছুক্ষণের মধ্যেই বাগি খবর পেয়ে সিদ্ধুর বাবাকে সাথে করে নিয়ে থানায় চলে আসে। কিন্তু এখানে আরো একটা বিষয় জানার রয়েছে। সিদ্ধুর দাদা আজ থেকে অনেক দিন আগে কোথাও হারিয়ে গিয়েছে। তার মিসিং কমপ্লেনটা এই পুলিশ স্টেশনে করা হয়েছিল, কিন্তু তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এখানে সিদ্ধুকে তারা ছাড়িয়ে নিয়ে যাওয়ার সময় দেখা যায় সিদ্ধুর সাথে তার বাবার সম্পর্ক তেমন একটা ভালো নয়। তার দাদাকে সে হারিয়ে ফেলেছে শুধুমাত্র তার বাবার কারণে। তার দাদার সাথে তার একটা অনেক ভালো সম্পর্ক ছিল, কিন্তু ঘটনা এমন ভাবে চলতে থাকে যেখানে সিদ্ধুর দাদি মৃত্যুর পর তার দাদাকে তার বাবা কখনো তেমন যত্ন নেয়নি। কোনো একদিন ডিপ্রেসড হয়ে সে বাসা থেকে বেরিয়ে যায়। এরপর তাকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। আর এ কারণে সিদ্ধু তার বাবার প্রতি অভিমান করেছে। কোটিপতির ছেলে হওয়া সত্ত্বেও সে ভাড়া বাড়িতে থাকে। এর পরের সিনে দেখানো হয় সে তার গার্লফ্রেন্ডের সাথে কাটানো সমস্ত স্মৃতিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। সে তার রুমে একটা ডায়েরির পাতা ছিঁড়ে সেটার মধ্যে আগুন জ্বালায় এবং সেটা দিয়ে সিগারেট ধরায়। কিন্তু ভালো মতো খেয়াল করলে বোঝা যায় এটা তার গার্লফ্রেন্ডের কোনো স্মৃতি নয়। পৃষ্ঠা সে পড়তে শুরু করে। যতটা পড়ছিল ততটাই যেন লেখাগুলো তাকে আকৃষ্ট করছিল।
আর এখানে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে একটা মেয়েকে দেখানো হয়। আসলে এই মেয়েটাই এই ডায়েরিটা লিখেছে, যেখানে সে নিজেকেই প্রশ্ন করছে, তুমি কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আছো? সে নিজেই আবার উত্তর দিচ্ছে, না তো। কেন ব্যবহার করছো না? নন্দিনীর কথা হলো, ব্যবহার করবোই বা কেন? লাইক কমেন্ট পাবে। কিন্তু নন্দিনীর উত্তর হলো, লাইক কমেন্ট দিয়ে আমার কি হবে? এভাবেই এমন পৃষ্ঠায় নিজের পরিচয় দেয় সে। তার নাম নন্দিনী। এই প্রথম পাতাটুকু পড়ে সিদ্ধুর মনে আলাদা একটা কৌতূহল তৈরি হয়। সে পুরো ডায়েরিটা পড়তে শুরু করে। প্রথম পাতায় নন্দিনীর নাম পরিচয় সবকিছু দেয়া ছিল, আর দ্বিতীয় পাতায় সে বলেছে ফটোগ্রাফির মাধ্যমে হয়তোবা কোনো স্থানের মুহূর্ত সেম দৃশ্য ক্যাপচার করা যায়, কিন্তু লেখা হলো এমন একটা মাধ্যম যার মাধ্যমে অনুভূতি ক্যাপচার করা যায়। এরপর আমাদের নন্দিনীর গল্প দেখানো হয়, যেটা মূলত 1 বছর আগের কাহিনী। এরপর নন্দিনী আরও জানিয়েছে সে মোবাইল ফোন ইউজ করে না, কারণ মোবাইল ফোন নাকি মানুষের সাথে আন্তরিকতা কমিয়ে দিচ্ছে। এরপর নন্দিনী হায়দ্রাবাদে এসে তার এক বান্ধবীর সাথে দেখা করে। সে এখানে এসেছে কারণটা হলো তার দাদার একটা চিঠি অনুযায়ী তাকে একটা লোকের কাছে সেটা পৌঁছে দিতে হবে, বিশেষ করে এক ব্যক্তির কাছে যার নাম হচ্ছে প্যাঙ্কেটরাও। এরপর তার বান্ধবীর বাসায় গিয়ে সে থাকতে শুরু করে এবং ঘটনা বর্তমানে চলে আসে। সিদ্ধুর দরজাতেও কে যেন নক করতে থাকে। এরপর দরজা খুলে দেখা যায় তার এক নতুন প্রতিবেশী, তার নাম ডক্টর সন্দীপ, সিদ্ধুর কাছে লাইটার চাইতে এসেছে। কিন্তু সিদ্ধুর মেজাজ যেহেতু খুবই খারাপ, তাই সেখানে জ্বলতে থাকা একটা কাগজের টুকরো তাকে ধরিয়ে দিয়ে বলে, এটা নিয়ে কাজ চালিয়ে দাও। অর্থাৎ সে একটু খারাপ আচরণ করলো। সিদ্ধুর বান্ধবী বাগি তাকে দেখে একটু অন্যরকম লাগছিল। সে এটা নোটিস করে, তার মধ্যে কিছু পরিবর্তন হচ্ছে, সে এটা বুঝতে পারছিল। এরপর সিদ্ধু বাগিকে ডায়েরি সম্পর্কে জানায়, আর ওই মেয়েটা সম্পর্কেও জানায়। তার কথা বলতে বলতে তাদের বস চলে আসে। এরপর তাদের নতুন একটা ক্লায়েন্টের সম্পর্কে জানায়, আগামীকাল তার সাথে দেখা করতে যেতে হবে, সবকিছু যেন ঠিকঠাক হয়, আর তার সাথে কিন্তু বিশাল একটা ডিল হবে আমাদের। সবকিছু বুঝে নিয়ে বাকিকে সাথে করে সে যাবে কাল। এরপর সে আবারও ডায়েরিটা পড়তে শুরু করে। দেখা যায় ঘটনা আবারও সেখানে চলে যায়। নন্দিনী তার বান্ধবীকে সাথে করে ওই চিঠিতে যে অ্যাড্রেসটা দেয়া আছে সেই অনুযায়ী রওনা দেয়। তার বান্ধবী তাকে গুগল ম্যাপ দেখতে বলে, কিন্তু সে বলছে না, আমরা গুগল ম্যাপ দেখব না, কারণ সবাইকে জিজ্ঞেস করলে আন্তরিকতা বাড়বে। মানুষের সাথে কথা বলাটা কতটা ভালো রাখার বিষয় হতে পারে সেটা বুঝবে আজকে। এরপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। সিদ্ধু বাগিকে নিয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছে, কিন্তু সে ডায়েরি পড়ে এতটা ইন্সপায়ার্ড হয়ে গেছে যে সে গুগল ম্যাপ থাকতেও গুগল ম্যাপ দেখবে না, সে মানুষকে জিজ্ঞেস করেই যাবে। কিন্তু এই চক্করে অবশেষে দেখা যায় তাদের পৌঁছতে কিছুটা দেরি হয়ে যায়। ফোন করে তাদেরকে জানিয়ে দেওয়া হয় যে ক্লায়েন্ট সেখান থেকে চলে গিয়েছে, তোরা আজকে অফিসে ফিরে আয়, তোদের আজকে খবর আছে। এতে তাদের দুইজনের আফসোস হলো, কিন্তু সিদ্ধুর কোনো আক্ষেপ নেই, কারণ ঘটনাক্রমে নন্দিনীর ডায়েরি পড়ে সে অজান্তেই নন্দিনীর সকল কাজকর্ম ভালোবাসতে শুরু করেছে। রাস্তায় একটা লোক তাদের গাড়ি থামিয়ে বলতে শুরু করে, আসলে আমার গাড়ির ইঞ্জিনের সমস্যা হয়ে গিয়েছে, আশেপাশে কি কোনো দোকান আছে, আমাকে কি একটু লিফট দিতে পারবেন? তখন সিদ্ধু বলে, অবশ্যই, আসুন আপনি। অর্থাৎ আমাদের নায়ক সিদ্ধু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। গাড়িতে লোকটা তাকে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিলেন, মানে কি করতে যাচ্ছিলেন। তখন সিদ্ধু সুন্দরভাবে একদম শুরু থেকে সমস্ত কিছু গুছিয়ে বলে, তারা কোন প্রজেক্ট নিয়ে তাদের ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছিল, কেন যাচ্ছিল সেটাও তাকে বলে। আর অবশেষে এই লোকটাকে তার গন্তব্যে নামিয়ে দিয়ে তারা ফিরে আসে অফিসে। অফিসে বস তাদের উপর এতটাই রেগেছিল যে তাদেরকে চাকরি থেকে বের করে দেয়। এখন মন খারাপ করে দুইজন চলে যাচ্ছিল, ঠিক তখনই তাদের বস আবার তাদেরকে ডেকে পাঠায়। আসার পরে দেখা যায় আসলে রাস্তায় যেই লোকটাকে তারা হেল্প করেছিল সেই ছিল তাদের ক্লায়েন্ট। আসলে সে নাকি ইচ্ছা করেই সময়ের আগে ওখান থেকে বেরিয়ে পড়েছিল। যে বা যারা তার সাথে দেখা করতে আসছে তাদেরকে পরীক্ষা করতেই এই মিথ্যা বলেছিল। সে তার কাজে অবশ্যই বিশ্বাসী, কিন্তু তার আগে যেটা দরকার সেটা হলো যার সাথে সে কাজ করবে তার মন মানসিকতা কেমন এইটা জানা। এই বিষয়টার জন্য তাদের প্রজেক্ট সে না দেখেও হ্যাঁ করে দেয়, কারণ সিদ্ধুর উপরে সে অনেক খুশি ছিল। অর্থাৎ নন্দিনীর এই ডায়েরিতে লেখা ফিলোসফিগুলো তার বাস্তব জীবনেও কাজে লাগছে। সে আবারও ডায়েরিটা পড়তে শুরু করে, আর ঘটনা আবারও নন্দিনীর কাছে চলে যায়।
সে জানতে পারে এখানে নাকি একটা অনাথ আশ্রম রয়েছে, যেখানে গেলে হয়তো বা প্যাঙ্কেট্রার খোঁজ পাওয়া যেতে পারে। সে আবারও সবাইকে জিজ্ঞেস করতে থাকে এবং এগিয়ে যেতে থাকে। এরপর সে একটা ওয়ার্কশপের সামনে এসে দাঁড়ায় এবং সেখানে রফিক নামের একটা ছেলেকে জিজ্ঞেস করে, কিন্তু সে তাকে উল্টো জিজ্ঞেস করে তাকে আপনার কেন দরকার। এরপর কথা বলে তার থেকে ঠিকানা নিয়ে বেরিয়ে পড়ে। অনাথ আশ্রম পর্যন্ত পৌঁছে যাওয়ার পর এখানে সব বাচ্চাদের সাথে তার দেখা হয়। আসলে এখানে শুধুমাত্র তারাই আসে যারা বাচ্চাদের সাথে একটু সময় কাটায় না, যাদের ভিডিও বানানো দরকার অথবা কোনো সোশ্যাল মিডিয়ায় সিম্পাথি কামানো আছে। বাচ্চারা মনে করছে হয়তোবা এই আপুও তাদের জন্য গিফট নিয়ে এসেছে, কিন্তু আসলে সেটা নয়। সে ওখানকার কিছু মহিলাদের জিজ্ঞাসা করে প্যাঙ্কেট্রার সম্পর্কে। একজন বলে উনি তো এখানে আসে না প্রায় 1.5 বছর হয়ে গেছে, তবে আমি আপনাকে এতটুকু জানাতে পারি যে উনি একটা মামলায় জড়িয়ে গিয়েছিলেন। ওনার উকিলের সাথে দেখা করতে পারেন, তাহলে হয়তোবা ঠিকানা পাবেন। তবে নন্দিনী আজকের মতো বাসায় ফিরে যায়। সেখানে দেখতে পায় তার বান্ধবী কান্না করছে, কারণ তার বয়ফ্রেন্ড নাকি তার সাথে চিট করেছে। এখন নন্দিনী তাকে বলছে এইভাবে কান্না করতে না, কারণ যে তার সাথে চিট করেছে সে কখনো তাকে ভালোই বাসেনি, আর যে তাকে কখনো ভালোই বাসেনি তার জন্য কেন কাঁদবে। ভুলে যা তাকে, তার মতো তাকে থাকতে দে। যে কথাগুলো ডাইরেক্ট সিদ্ধুর মধ্যে এফেক্ট করে বসে। সে প্রীতির সাথে দেখা করতে যায়, তার বয়ফ্রেন্ডকে সরি বলে সেই দিনকার জন্য, আর তাদের পরবর্তী জীবন যেন সুখের হয় এই আশাই করে যায়। আসলে সিদ্ধু যেন আগে থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে। সে যতই ডায়েরি পড়ছিল তার উপর ততই ইনফ্লুয়েন্স হচ্ছিল। যাই হোক, এর পরের দিন নন্দিনীর কাছে চলে যায়। নন্দিনী প্রায়ই ওই অনাথ আশ্রমের বাচ্চাদের সাথে দেখা করতে যায়। তাদের ইচ্ছা, তাদের চাওয়া পাওয়াগুলো ডায়েরিতে লিখে রাখতো এবং দাদামশাই দেয়া সেই চিঠিটাও পোস্ট বক্সে পোস্ট করতে যায়। কিন্তু সেখানে একজন জানায় যে এই পোস্ট বক্সটা গত অনেক বছর যাবৎ বন্ধ পড়ে আছে। আর এইদিকে দৈনন্দিন জীবনে পরিবর্তন হতে শুরু করেছে সিদ্ধুর। সে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো সব ডিলিট করে দিয়েছে। এমনকি সে ফোন থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করছে। গল্পে সে ডায়েরির পাতায় চলে যায়। একদিন নন্দিনী এক ছোট্ট ছেলেকে রাস্তায় কলম বিক্রি করতে দেখে তার থেকে সবগুলো কলম কিনে নেয়, যাতে সে একটা দিন ভালোভাবে কাটাতে পারে। কিন্তু এখন সমস্যাটা হলো সে বাড়ি ফিরবে কিভাবে। তার কাছে যেটুকু টাকা ছিল তা দিয়ে সে কলম কিনে ফেলেছে। এখন সে যখন গাড়িতে ওঠে তখন টিকিট কন্ডাক্টর সাহেব তার টিকিট কেটে দিল। সে বলে আমার কাছে তো টাকা নেই। তখন টিকিট কন্ডাক্টর বলে আমি তোমাকে দেখেছি, তুমি সেই বাচ্চাটার কাছ থেকে সবগুলো কলম কিনে নিয়েছো। এই টাকাটা রাখো, বাসায় পৌঁছতে হবে তো, পৌঁছানোর পর না হয় আমাকে দিয়ে দিও। আর এখানে নন্দিনী আসলে খুবই অবাক। বর্তমানে ফিরে আসলে সিদ্ধু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটি ভিক্ষুককে কিছু টাকা দেয়। আসলে প্রতিদিনই তাকে কিছু না কিছু টাকা সে ভিক্ষা দিত, কিন্তু কখনো তার চেহারার দিকে খেয়াল করে তাকাতো না, কারণ সে সবসময় মোবাইল ব্যবহার করত। আজকে সে তার চেহারার দিকে একবার তাকায়। এ তো তার হারিয়ে যাওয়া সেই দাদামশাই। এতদিন তার সামনেই ছিল, তার চোখের সামনে দিয়েই ঘুরছে, কিন্তু সে এতটাই নিজের মধ্যে ডুবেছিল যে কখনো তার দিকে খেয়ালই করেনি। সে আজকে অনেক খুশি। তাকে নিয়ে যায় বাসায়। তার বাবা এবং তারা দুইজন মিলে তাকে অনেক কেয়ার করতে শুরু করে। আসলে সিদ্ধুর দাদি মারা যাওয়ার পরে সে ভেতর থেকে অনেকটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিল, আর পারিবারিক এরকম অযত্নের কারণে মানসিক ভারসাম্যকে নষ্ট করে ফেলেছিল। পরবর্তীতে তার এই অবস্থা হয়। আবারও নন্দিনীর কাছে সিন চলে আসে। সে এসেছে উকিলের সাথে দেখা করতে, যে প্যাঙ্কেট্রাওয়ের কেস লড়ছিল। এখন তার সাথে কথাবার্তা বলার পর সে জানায় তুমি সোমবার দেখা করো, আমার সাথে সোমবার কোর্টে উপস্থিত থাকতে হবে। কিন্তু বিষয়টা হলো ওয়ার্কশপের কাজ করা সে রফিক নামের ছেলেটা কেমন যেন নন্দিনীর পিছু পিছু করছে। বিষয়টা বুঝতে পেরে নন্দিনী তার চোখের আড়াল হওয়ার চেষ্টা করছে। আর ঘটনাটা যখন বর্তমানে সিদ্ধুর কাছে চলে আসে, সে এখনই যাবে আর ওই রফিককে মারবে। কিন্তু তার বান্ধবী তাকে মনে করিয়ে দেয় এটা 1 বছর আগের ঘটনা, কি করবি তুই এখন গিয়ে। আর বলা যায় ঘটনা যতই সামনে এগোচ্ছে ততই সিদ্ধু যেন নন্দিনীর এই ডায়েরিটা পড়তে পড়তে তার প্রেমে পড়ে যাচ্ছে। একটা হাস্যকর বিষয় ছিল, যেটা হলো ডায়েরিটা যখন সে লিখছিল তখন শীতকাল ছিল, তাই গরমের মধ্যে থেকেও সে সোয়েটার গায়ে দিয়ে বসেছিল এবং ডায়েরি পড়ছিল। তারপর আবারও সে ডায়েরি পড়তে শুরু করে। রাস্তায় একজন এসে নন্দিনীকে বলে আমাকে প্যাঙ্কেট্রা পাঠিয়েছে, তুমি তাকে খুঁজছো তাই না, চলো আমার সাথে। এখন নন্দিনী হচ্ছে একটা ভোলা ভালা মেয়ে, তাদের সাথে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মতলব বুঝতে পারে।
আসলে তারা নন্দিনীকে কিডন্যাপ করার চেষ্টা করছিল। এবং এটা পড়তে পড়তেই সিদ্ধুরা সাহসী কুলাচ্ছে না। সে দৌড়ে তার বান্ধবীর বাড়িতে চলে যায় এবং তাকে বলে, কেউ যদি তোকে এসে বলে আপনাকে অমুক লোক পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি কি আমার সাথে যাবেন? ও কি পাগল ছিল? ও কেন গেল? ও কিভাবে চলে গেল? এটা বলাতে বাগি বুঝতে পারে সে কতটা ভীত হয়ে গেছে। তাই সে বাকিটুকু গল্প পড়তে শুরু করে। পরের দিন নন্দিনীর কাছে চলে যায়। রাস্তায় সেদিনকার ওই ছেলেটা যার কাছ থেকে সে কলম কিনেছিল, সে বাইরে থেকে ভেতরে নন্দিনীকে দেখছিল এবং চিনে ফেলেছে, কিন্তু নন্দিনীকে তারা চুপ করিয়ে রেখেছে। তবে অবশেষে এভাবে চলতে চলতে হঠাৎ একটা নির্জন জায়গায় এসে গাড়িটা থামে এবং সামনে একটা পুলিশের গাড়ি ছিল। আসলে তখন ছেলেটা নন্দিনীকে দিকে বুঝে গিয়েছিল হয়তোবা সে বিপদে আছে, তাই তার সামনে গিয়ে একটা ব্যক্তির কাছে সাহায্য চায়। আর সে পুলিশ নিয়ে এসেছে এখানে। আর ইনি হলেন ডাক্তার সন্দীপ, অর্থাৎ গল্পের শুরুতে সিদ্ধুর কাছে যে লাইটার চাইতে এসেছিল। কিন্তু আমরা জানতে পারি সিদ্ধু এখানে কিচ্ছু জানে না। অনেক খুশি হলেও তার মাথায় আরো টেনশন ঢুকে যায় যখন সে ডায়েরি পড়তে শুরু করে। ধীরে ধীরে নাকি তার দেখা সাক্ষাৎ হতে শুরু করে, আর নন্দিনীর সাথে সন্দীপের বন্ধুত্বটাও ভালো হচ্ছিল। এখন সে ভয় পাচ্ছে, যদি আবার নন্দিনীর সাথে তার সম্পর্ক ভালো হয়ে যায় আর ভবিষ্যতে যদি আরো বেশি কিছু হয়ে যায় তাহলে তার কি হবে। সেজন্য সে আবারও ডায়েরি পড়ার সাহস পাচ্ছে না। ডায়েরিতে সে এমনটা লিখেছিল যে ছেলেটার নাম সহ উপাধি সব মিলিয়ে শেষে 21টা বর্ণ ছিল। কিন্তু আমাদের সিদ্ধু এটা জানে না যে সেই ছেলেটা তার পাশের বাসাতেই থাকে। একদিন অসুস্থ হয়ে পড়ে এভাবেই টেনশন করতে করতে তার বাসায় ডাক্তার সন্দীপ তার ট্রিটমেন্ট করার জন্য আসে। সে তার ট্রিটমেন্ট করার পরে তার কার্ডটা সেখানেই রেখে চলে যায়। সিদ্ধু বুঝে যায় এই হলো সেই ছেলে, সে তার সাথে দেখা করতে যাবে। কিন্তু আবারও ভয় পাচ্ছিল, যদি তার ওয়াইফ নন্দিনী হয়ে থাকে তাহলে কি হবে। আজকে রাতে সন্দীপের ওয়াইফের বার্থডে পার্টি ছিল আজকে, তাই সে বাঘিকে ঠেলে পাঠায় তার ওয়াইফ নন্দিনী কিনা সেটা দেখার জন্য। বাঘি বলে তার ওয়াইফ নন্দিনী নাকি অন্য কেউ সেটা আমি কি করে জানবো, আমি তো নন্দিনীকে দেখিনি। তখন সিদ্ধুর মুখে হাসি ফুটে ওঠে। সে দেখে তার ওয়াইফ মোবাইল ফোন খুঁজছে ফেসবুকে ছবি আপলোড দেওয়ার জন্য, তাহলে অবশ্যই এটা নন্দিনী ছিল না। তখন তার মুখে হাসি ফুটে ওঠে এবং সে বুঝতে পারে তাদের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই ছিল। এরপরে সিন চলে যায় নন্দিনীর কাছে, যেখানে নন্দিনী বাসায় ফেরার পরে তার বান্ধবী তাকে জানায় যে প্যাঙ্কটরাও এসেছিল এবং তার জন্য অপেক্ষা করছিল। সে নাকি এটাও জানিয়ে গিয়েছে পাশের একটা পার্কে তার জন্য অপেক্ষা করবে, সে যেন ওখানে দেখা করে। এবং নন্দিনী সেখানে গিয়ে তাকে খুঁজে পায় না, সেজন্য অপেক্ষা করতে শুরু করে। নন্দিনী সেখানকার একটা ঝালমুড়িওয়ালা ছেলেকে ঝালমুড়ি বানাতে বলে। সে তাকে নিজস্ব একটা রেসিপি বলে দিচ্ছে যে এভাবে মুড়িটা বানাবে, 2 ফোঁটা লেবুর রস আর খুবই পাতলা পাতলা মরিচ এবং সাথে একটু টেস্টিং সল্ট। অবশেষে নন্দিনী নিজের ব্যাগ থেকে চিনি জাতীয় কিছু একটা ঢেলে দেয়। বলা যায় নন্দিনী খাচ্ছে ঠিক আছে, কিন্তু ঝালমুড়িওয়ালা ছেলেটা একটু টেস্ট করতে চায়। সে যখন দেয় তখন সে বুঝে বুঝে সবটুকুই খেয়ে নেয়। এত ভালো হয়েছে যে সে নন্দিনীর রেসিপিটার খুবই প্রশংসা করে। কিন্তু তার পরের সময়টাতে প্যাঙ্কেটরাও চলে আসে এবং তাকে এনশিওর করে যে সেই প্যাঙ্কেটরাও তোমার দাদামশাই আমার কাছে চিঠি পাঠিয়েছিল। নন্দিনী শিওর হবার পর ডায়েরিতে প্রথমে লিখে নেয়, আমি তাকে পেয়ে গিয়েছি, তোমার সাথে আমি পরে কথা বলবো। আর সেখানে থেকে ঘটনা আবার বর্তমানে ফিরে আসলে ডায়েরির ওপাশে আর কিছু লেখা নেই, এই 18 পৃষ্ঠায় লেখা ছিল। কিন্তু সিদ্ধুর এটা বিশ্বাস হচ্ছে না যে এই ডায়েরিটা 18 পৃষ্ঠার মধ্যেই শেষ হয়ে গেছে। ঠিকানা এবং সমস্ত কিছু অনুযায়ী সে বেরিয়ে পড়ে নন্দিনীর খোঁজে। কিন্তু সেখানে গিয়ে নন্দিনীর দাদির সাথে দেখা হলে সে জানতে চায়, তুমি কি নন্দিনীর বন্ধু? তুমি যে নিজেকে নন্দিনীর বন্ধু দাবি করছো, নিজে এইটাও জানো না যে গত বছর তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে মারা গিয়েছে। যে কথাটা শুনে তার উপর যেন আকাশ ভেঙে পড়লো। নিউজ পেপার নিয়ে তাকে দেখায়, এই দেখো তার খবরও বেরিয়েছিল। সবকিছু যেন উত্থাল পাত্থাল হয়ে গেল। যাকে না দেখে সে এতটা ভালোবেসেছে, মুহূর্তের মধ্যে সে আবার হারিয়ে ফেললো তাকে। নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। নন্দিনী শুধুমাত্র আমার জীবনে 18 পৃষ্ঠার একটা ডায়েরি হয়ে এসেছিল, আর সারা জীবন সে 18 পৃষ্ঠাতেই রয়ে যাবে। তার পরবর্তী সময়ে তার দাদামশাই একদিন এলাকার সবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করছে। তার দাদামশাইকে সে জিজ্ঞেস করলো এবং জানতে চায় যে তুমি এমন কেন করছো। তার দাদামশাই বলে, আমাদের ভালোবাসার মানুষগুলো চলে যাওয়ার পরেও তাদের শেষ ইচ্ছাগুলোর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হয়। তোর দাদির শেষ ইচ্ছা ছিল যে আমি গরিবদেরকে একবার হলেও একসাথে খাওয়াবো, আর আমি তার শেষ ইচ্ছার মাঝেই তাকে খুঁজে বেড়াচ্ছি।
যেটা শুনতে পেরে তার দাদামশাইকে সে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। নিজের ঘরে নন্দিনীর ডায়েরিটা খুলে আর তার যতগুলো অপূর্ণ ইচ্ছা ছিল সেগুলো মার্ক করতে শুরু করে। নন্দিনীর ইচ্ছাগুলোর মধ্যে প্রথম দিকের কয়েকটা হলো, ওই অনাথ আশ্রমের একটা বাচ্চা ক্রিকেট ব্যাট চেয়েছিল, কেউ লেখাপড়া করতে চেয়েছিল, আবার একটা মেয়ে ছিল যার অ্যাক্সিডেন্টে চেহারা নষ্ট হয়ে গিয়েছিল, সে তার চেহারা ঠিক করাতে চেয়েছিল। নন্দিনী ওদেরকে কথা দিয়েছিল সে সবকিছু পূরণ করবে, কিন্তু কথা পূরণ করতে পারেনি। যেখানে খোঁজ লাগানোর পরে সে ওখানকার সমস্ত বাচ্চাদের ইচ্ছা পূরণ করে। যে ছেলেটা তার পিছু করেছিল তাকে হ্যারাসমেন্ট করার জন্য নন্দিনী একবার হলেও তাকে মারতে চেয়েছিল, সেটাও সিদ্ধু পূরণ করে। নন্দিনী একটা আন্দোলনে আটকা পড়ে গিয়েছিল, সেখানে তাকে বাঁচাতে গিয়ে একটা ছেলের হাতের ঘড়ি ভেঙে যায়। সে ছেলেটাকে নাকি একটা ঘড়িও উপহার দিতে চেয়েছিল। আবার সেই বাস কন্ডাক্টরের বাকি থাকা টাকাগুলো ফেরত দিতে চেয়েছিল, সেটাও সিদ্ধু পূরণ করে। তবে সেখানে নিজে যায়নি, পোস্টের মাধ্যমে চিঠি পাঠিয়েছে। এবং তারপর নন্দিনীর রুমমেটের ইচ্ছা ছিল সে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নেবে। সে নন্দিনীকে কথা দিয়েছিল এবং নন্দিনীর সেই কথাটা সে পূরণ করে এবং পার্কে বসে থাকা সেই ঝালমুড়িওয়ালা ছেলেটাকে ঠিক ওই রকমই রেসিপি বানিয়ে দিতে বলে। ঝালমুড়িওয়ালা ছেলেটা চিনে যায়, আপনি নন্দিনী আপুকে চেনেন? সে বলে হ্যাঁ। পরে তার কাছে একটা চিঠি আসে, আসলেই বাস কন্ডাক্টর তাকে চিঠিটা পাঠিয়েছে। সে আসলে বলছে, তুমি আমাকে মনে রেখেছো, এই বিষয়টাতে আমি খুব অবাক হয়েছি। আসলে সে বাস কন্ডাক্টর মনে করেছে হয়তোবা নন্দিনী তাকে এই চিঠিটা পাঠিয়েছে, তাই সে ওই ঠিকানাতে নিজের রিপ্লাই দেওয়ার চিঠিটা পাঠিয়েছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম তোমাকে আইসিইউতে দেখে, তুমি ভালো আছো সেটা জানতে পেরে খুবই খুশি হলাম। চিঠিটা সে পড়ে শেষ করে রেখে দিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার মাথায় এই আইডিয়াটা চলে আসে যে আইসিইউতে দেখেছিল মানে কি। সে ওই বাস কন্ডাক্টরের সাথে দেখা করতে যায় এবং তাকে জিজ্ঞেস করে, আপনি কি সত্যিই নন্দিনীকে দেখেছিলেন? সে বলে হ্যাঁ, ওই মাসের 20 তারিখে দেখেছিলাম, কিন্তু সিদ্ধু দেখা যায় নিউজ পেপারে 18 তারিখে অ্যাক্সিডেন্টের কথা ছাপানো হয়েছে আর 18 তারিখেই তারা মৃত্যুবরণ করেছে এটাও লেখা হয়েছে। তাহলে 20 তারিখে সে কিভাবে দেখবে আইসিইউতে তাকে? তার মাথায় কিচ্ছু ঢুকছে না। সে তাকে নিয়ে হসপিটালে চলে যায় এবং ওই মাসের সম্পূর্ণ উপাত্ত খুঁজে খুঁজে দেখার পর দেখা যায় নন্দিনীর নামের কেউ এই হসপিটালে অ্যাডমিটই হয়নি। তাহলে বিষয়টা হচ্ছেটা কি? সে পাগল হয়ে যাবে, কিন্তু আবার খুশিও হচ্ছে, হয়তোবা নন্দিনী এখনো বেঁচে আছে। সে ঘরে বসেছিল, কিন্তু তখনই ওই প্রতারক চক্রের একজন, তার নাম হচ্ছে নারসিম্বা, সে এসেছে সিদ্ধুকে কবজা করতে। নন্দিনী সম্পর্কে সে কিভাবে জানে এটা সিদ্ধু তাকে জিজ্ঞেস করে। তখন সে বলে নন্দিনীকে নিয়ে তার কোনো কাজ ছিল না, তার কাজ ছিল সেই ডেটারকে নিয়ে, যেই লেটারটা তার কাছে ছিল। সে বলতে শুরু করে আর ঘটনা সেখান থেকে চলে যায় নন্দিনীর কাছে এবং নন্দিনী নাকি বুঝে গিয়েছিল যে সে আসলে প্যাঙ্কেট রাও নয়, তাই সে তাকে চিঠি দিতে অস্বীকার করে। কিন্তু পরবর্তী সময় তারা নন্দিনীর পেছনে পড়ে যায় আর অবশেষে নন্দিনীকে মেরে চিঠি সম্পর্কে জিজ্ঞেস করলে নন্দিনী তাদেরকে কিছুই বলে না যে সে চিঠিটা কোথায় রেখেছে। নন্দিনীর উপর তারা অনেক টর্চার করে, যার কারণে সিদ্ধু তাকে বর্তমান সময়ে মারতে শুরু করে। কিন্তু সিদ্ধু আসলে নন্দিনীর জন্য এতটা ফায়ার হয়ে উঠবে সে বুঝতে পারেনি, তাই একা এসেছিল। তবে তার কাছে মজু নামের একজনের কথা শুনতে পায়, সবকিছু নাকি মজু নামের ওই ব্যক্তিটা করিয়েছে, কিন্তু সে কোথায় এবং সে কে এ সম্পর্কে সে কিছুই জানে না। বেরিয়ে পড়ে সিদ্ধু, কিন্তু প্রথমে দরকার ওই চিঠি। এমন কি আছে ওই চিঠিতে, কিন্তু কোথায় সেটাও সে জানে না। সিদ্ধুর মনে পড়ে যায় সে পুরনো পোস্ট বক্স, সেটাতে চেক করা দরকার একবার। সেখানে গিয়ে তালা ভেঙে যখন সে চেক করে দেখতে পায় হ্যাঁ, এখানে সে চিঠিটা রয়েছে এবং নামও রয়েছে, সেটা হচ্ছে প্যাঙ্কেট রাও। সে চিঠির ভেতরে শুধুমাত্র একটা বিল্ডিং এর নকশা ছিল, কিন্তু এই নকশার জন্য এত কিছু কেন? যে কোম্পানি এটা বানিয়েছে সেই কোম্পানির কাছে গিয়ে জিজ্ঞাসা করা হলে কোম্পানির ওনার, যার নাম রাকেশ, সে জানায় আমি কিছু বলতে পারছি না, আমাদের কোম্পানিতে এতদিন হাজারো নকশা তৈরি হয়েছে এরকম। কিন্তু সিদ্ধুর একটা সন্দেহ থেকেই যায়। সে বলে আমি অবশ্যই বের করবো এই রহস্যটা, এই নকশার কারণে একটা মেয়েকে মারার চেষ্টা করা হয়েছে। সিদ্ধু এখান থেকে বেরিয়ে পড়ে আর তখনই রাকেশ তার একটা কর্মচারীকে কল দিয়ে সেখানে আসতে বলে এবং সেই ছেলেটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং আরো বলে যে এই ছেলেটাকে কবজা করতে হবে। তখন আমরা জানতে পারি এই হলো সেই মজু। ঘটনাচক্রে মজু তাকে কবজা করার প্ল্যান করলেও সে নিজেই সিদ্ধুর হাতে আটকা পড়ে। তাকে মারতে মারতে জিজ্ঞেস করছে এই নকশার পেছনের আসল রহস্যটা কি, আমায় বলো।
আর এখানে সমস্ত ঘটনার উন্মোচন হয়। আসলে রাকেশ হলো এমন একজন মানুষ যার নাকি কোনো জমির উপর যদি লোভ হয় সেটা সে অর্জনের জন্য যে কোনো কিছু করতে পারে। তেমনই তার লোভ হয়েছিল অনাথ আশ্রমের ওই জায়গাটার উপর, যেটা আমরা সিনেমাতে দেখেছিলাম, যে জায়গাটায় সে একটা শপিং মল করতে চেয়েছিল। কিন্তু অনাথ আশ্রমের মালিক, যার নাম হচ্ছে বাবুজি, সে রাজি হয়নি। কোনো একদিন সে আগুন ধরিয়ে দেয় সেই আশ্রমে, যাতে করে বাবুজি সহ 6 জন বাচ্চা সেখানে মারা যায়। ঘটনাচক্রে প্যাঙ্কেটরাওয়ের বন্ধু ছিল নন্দিনীর দাদামশাই, আর ওই বাবুজির বন্ধু ছিল প্যাঙ্কেটরাও। সে তাদের কোম্পানির বিরুদ্ধে কোর্টে মামলা তুলে, তার উপর যথেষ্ট প্রমাণ না থাকায় কিছু করতে পারছিল না। তখন নন্দিনীর দাদামশাই তাকে ওই একটা নকশার মাধ্যমে সেই প্রমাণটা পাঠানোর চেষ্টা করে, যাতে সে কেসটা লড়তে পারে। তখন জানা যায় নন্দিনী যখন বেরিয়ে পড়ে তার পরবর্তী মুহূর্তে তার দাদামশাই মারা যায়। এখন প্যাঙ্কেটরা পর্যন্ত এটা পৌঁছানো খুবই জরুরি, এবং ঘটনা পরবর্তীতে এইভাবেই চলতে থাকে। এরপরে তারা নন্দিনীর একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়েছিল, কিন্তু সাথে সাথে সে মরেনি। তাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল যেন নন্দিনীকে মেরে ফেলা হয়, আর নন্দিনীর মৃত্যুর বিষয়টা শিওর হয়ে একটা ডেথ সার্টিফিকেট লেখা হয়। নন্দিনীর ডেথ সার্টিফিকেট লেখা ডাক্তারের নাম অনুযায়ী পৌঁছে যায় সেই ডাক্তার সন্দীপের কাছে, যে ছিল সেই ডাক্তার যে নন্দিনীর মৃত্যুটা কনফার্ম করেছিল। তাকে বারবার জিজ্ঞেস করছে নন্দিনীর সম্পর্কে, কিন্তু সে কিছুই বলছে না। অবশেষে সে বলতে শুরু করে, তারা ডাক্তারদের অনেক ঘুষ খাইয়েছিল ঠিকই, কিন্তু আমি কোনো রকমে তাকে লুকিয়ে ফেলেছিলাম। তাকে আইসিইউতে রাখতে হয়েছিল আমার। এখনো সে পুরোপুরি সুস্থ নয়। আর আজ প্রথম দিন নন্দিনী সামান্য একটা ঝলক সে দূর থেকে দেখতে পেল। সে ভাবছে তাদের দেখাটা কি এখনই হবে? তার সাথে সে হেসে দেখা করবে না কিভাবে দেখা করবে? হয়তোবা নন্দিনী সবকিছুই অনেকটা চিনেছে, কিন্তু সিদ্ধুর সম্পর্কে সে কিছুই জানে না। সিদ্ধুর মতো কেউ এই দুনিয়াতে এক্সিস্ট করে কিনা সেটাও তার জানা নেই। তার একটাই কথা, এভাবে তো আর ভালোবাসা হবে না। সে চলে যায়। সেখানে সন্দীপ এসে তাকে বলে, তোমাকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। কিভাবে সম্ভব হলো এটার উত্তর না দিয়েই সন্দীপ ওইখান থেকে চলে যায়। হোস্টেলে নন্দিনী ফিরে আসে, আর সেই রুমমেট বান্ধবী তাকে এসে বলে, আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি ছিলে না তবু আমার অ্যাডমিশনের ব্যবস্থা করে গিয়েছিলে। সিদ্ধু ভাইয়া না থাকলে তো হতোই না আমার অ্যাডমিশন। সেই পার্কে গিয়ে দেখতে পারে সে লাস্ট যেখানে বসেছিল সেখানে কিছু একটা লেখা। পড়তে পড়তে কে একজন এসে তাকে বলে, আরে এখান থেকে উঠুন, সিদ্ধু যদি জানতে পারে তাহলে কিন্তু মেরেই ফেলবে। এটা নন্দিনী দিদির বসার জায়গা। ওই পোস্ট বক্সের খোঁজে সে গিয়ে জানতে পারে পোস্ট বক্সটা সেখানে নেই, এবং বাচ্চারাও সেখানে আর নেই। সিদ্ধু নাকি তাদের জন্য ভালো একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিয়েছে। রাস্তার সেই কলমওয়ালা ছোট্ট ছেলেটাকেও দেখতে পায়। সে তাকেও নাকি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, থাকার ব্যবস্থাও করেছে। সিদ্ধু ভাই সমস্ত জায়গায় সিদ্ধু ভাই, শুধু সিদ্ধুর নামই শুনতে পাচ্ছে। দেখতে পাচ্ছে সমস্ত বাচ্চাদের যেন ইচ্ছা পূরণ হয়ে গিয়েছে। সবার মুখে শুধু সিদ্ধুর কথাই। আবার ওই উকিল সাহেবের সাথেও তার দেখা হয়। আসলে ওখানে ওই কেসে তারা হারতেই চলেছিল। ঠিক তখনই সেখানে সিদ্ধু চলে আসে, আর সেই লেটারটাকে নিয়ে আসে যেটা নন্দিনীর কাছে ছিল। রাকেশের বিরুদ্ধে যে কেসটা তোলা হয়েছিল, প্রশ্ন করলে তাকে সে সবই উত্তর দিচ্ছিল, কিন্তু সে মিথ্যা বলছিল। কিন্তু কেউ বুঝতে পারছিল না যে সে মিথ্যা বলছিল, সবই সত্য মনে হচ্ছিল। কিন্তু কাগজ বের করে তাকে কিছু প্রশ্ন করে সিদ্ধু, তখন সে আর উত্তর খুঁজে পাচ্ছে না। সেখানে যে তারিখ এবং প্ল্যানিং সবকিছু ভিন্ন দেখাচ্ছে, এবং ঘটনায় সে এরকম ভাবে ফেঁসে যায় যে প্রমাণিত হয় সেই আসল দোষী। যে বিষয়গুলো জানতে পেরে এখন সিদ্ধুর খোঁজে সে বেরিয়ে পড়ে এবং সন্দীপের সাথে দেখা করে। কিন্তু সন্দীপ তাকে জানায়, আমি বলতে পারি না ও এখন কোথায় আছে, কিন্তু ওর বান্ধবীর সাথে দেখা করতে পারো। সে তার কাছে মাঝে মাঝে যায়, এবং আজকে যেহেতু বাগির এঙ্গেজমেন্ট হচ্ছে সে হয়তো সেখানে আছে। বাগির কাছে যখন নন্দিনী যায় তখন বাগি তাকে চিনতে পারে, বলে, তুমি নন্দিনী তাই না? তোমার ডায়েরিটা আমার বন্ধুকে একদম পরিবর্তন করে দিয়েছে। আমি জানি না ও এখন কোথায় আছে, কিন্তু আমাকে একটাই কথা বলে গিয়েছে, তোমার একটা শেষ ইচ্ছে আছে, সেটা নাকি তার পূরণ করা বাকি ছিল, তাই সে সেটা পূরণ করতে গিয়েছে। নন্দিনীর শেষ ইচ্ছে ছিল সে কাশিতে যাবে এবং তার বাবা মার জন্য দোয়া করবে। তাকে খোঁজার জন্য ট্রেনে করে বেরিয়ে পড়ে। স্টেশনে নামার পরে সে অনেককে জিজ্ঞেস করে সিদ্ধুর কথা। সিদ্ধু যেহেতু তাকে না দেখে এতটা ভালোবেসে ফেলেছে এবং তার সকল ইচ্ছা পূরণ করেছে, তার মনেও সিদ্ধুর জন্য একটা সফট কর্নার তৈরি হয়েছে।
এবং সে অনেককে জিজ্ঞেস করার পরেও তার কাঙ্ক্ষিত উত্তর পায় না। শেষমেশ সে এটাও ভাবে যে সিদ্ধুর কাছে মোবাইল ফোনও নেই। আমার ডায়েরিটা তাকে মোবাইল ফোনও বাদ দিতে বাধ্য করেছে, তাই সে তাকে কিভাবে এখন খুঁজবে। নন্দিনী সবকিছু ভেবেচিন্তে আবারও ট্রেনে উঠে পড়ে, কিন্তু তার কোনো আইডিয়া ছিল না যে যে তার সামনের সিটে বসে আছে সেই আসলে সিদ্ধু। এবং সিদ্ধুও তেমন একটা খেয়াল করছিল না, নন্দিনীও খেয়াল করছিল না। কিছুক্ষণ পর একটা ঝালমুড়িওয়ালার সামনে দিয়ে যাবার পর নন্দিনীর বলা রেসিপি অনুযায়ী সিদ্ধু তাকে বানাতে বলে। 2 ফোঁটা লেবুর রস, পাতলা করে কাটা মরিচ, একটু নুন। এইটা দেখে নন্দিনী বুঝে যায় যে এটাই সিদ্ধু। অবশেষে ঝালমুড়ি যখন বানানো শেষ হয়, একটা রেসিপি বাকি রয়ে গিয়েছিল, যেটা শুধুমাত্র নন্দিনীর কাছেই ছিল। সেটা সে তার ব্যাগ থেকে বের করে ঝালমুড়ির উপর ছিটিয়ে দেয়। আর এখানে সিদ্ধু যখন সামনে তার দিকে খেয়াল করে, সে বুঝতে পারে এটাই নন্দিনী, কারণ তাকে সে দেখেছিল হসপিটালে। আর আজকে এই ঘটনায় সে শিওর হয়ে গিয়েছে এটাই তার নন্দিনী। তারপর আর তেমন কিছু বলার থাকে না। এমন একটা এন্ডিং কেউই ভাবতেই পারবে না যে গল্পটা এইভাবে শেষ হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটু বাকি আছে। সেদিন যে ছেলেটার ঘড়ি ভেঙে গিয়েছিল নন্দিনীকে বাঁচাতে গিয়ে, সেটা আর অন্য কেউ নয়, সেটা সিদ্ধুই ছিল। তবে একটা ঝালমুড়ির মাধ্যমে গল্পটা শেষ করে দেওয়া হবে, এইটা আমার আশা ছিল না। যাই হোক, গল্পটা ভালো লেগেছে অবশ্যই আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। অবশেষে গল্পটা যেহেতু আপনি এই পর্যন্ত দেখেছেন, তাহলে আপনি পুরোটা সময় আমাদের সাথে ছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।